শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে একটা হচ্ছে পকেট মার, পিক পকেট নিয়ে কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, আর আরেকটা হচ্ছে মাথা থেকে চিরুনি পড়ে যাওয়া, বা সেটা নিয়ে আমাদের কোনো আইডিয়া আছে কিনা বা কিছু। তো আমি আসলে এগুলো শুনবো বলেই এই টপিকটা দেওয়া, যে কার কীরকম এক্সপিরিয়েন্স। তো ঈশ্বরের পরম কৃপা, আমার খুব একটা পিক পকেট সেরকম হয়নি। তো একবার হয়েছে, ঠিক পিক পকেট না, একবার না, আমার দুবার হয়েছে। ঠিক পিক পকেট না, পিক পকেট বলতে বা পকেট মারি বলতে যেগুলো আমরা বুঝি সেই রকম নয়। মানে একবার হয়েছিল আমার ট্রেনে, মানে ট্রেনে বলতে লোকাল ট্রেনে, মানে আমি যখন কলেজে যেতাম সেই সময়, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আজ থেকে প্রায় সেই 30-32 বছর আগের কথা। তো মনে থাকে না জেনারেলি, কিন্তু এই টপিকগুলো দিলে না পুরনো কিছু কথা মনে পড়ে। তো সেই সময় কোনো কারণে আমি ঠিক খেয়াল করতে পারছি না, আমার হাতে একটা পার্স ছিল এবং আমি যাচ্ছিলাম, যে ফার্স্ট ক্লাসটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, মানে অনার্সের যে ক্লাসটা প্রথম যেটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটা মিস করা যাবে না কোন একটা কারণে, আবছা আবছা মনে পড়ে। তো যাই হোক, হুড়োহুড়ি করে সে তো, আর ওই সময়টা, যে সময়টা পার্টিকুলার, যে সময়টা আমি লোকাল ট্রেনে করে আমি যা কোন একটা কারণে আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নেই। তো যাই হোক, আমি যখন বালিগঞ্জ স্টেশন, মানে লোকাল ট্রেনে করে আমি বালিগঞ্জ স্টেশনে যখন নামবো, তার ঠিক আগে আমার হাতে, কাঁধে একটা ব্যাগ, যেটার মধ্যে আমার বই টই সমস্ত রয়েছে, আর হাতে, কেননা নেমেই আমাকে অটো নিতে হবে, স্টেশন থেকে একটা অটো নিয়ে আমি কলেজ পৌঁছাবো। তো সেটা পৌঁছাতেও মিনিট 10-15 লাগবে। তো সময়টা যাতে নষ্ট না হয় সেই কারণে ব্যাগ থেকে, আমার মা না আমাকে অনেকবার বলতো যে উপ্পু, তুই এত ভুলাক্কার, হাতে কখনো ব্যাগ রাখবি না। কোথায়, এই জিনিসটা আমার এখনো আছে, কোথায় যে কি জিনিস রাখি মনে থাকে না। স্পেশালি যেটা হয় সেটা বাড়ির চাবি, ভুলে যাই ভীষণ, আমি সবসময় ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। তো মা সবসময় বলতো যে ব্যাগের ছোট যে পার্সটা, সেটা সবসময় ব্যাগের মধ্যে রাখবি, কোথায় ফেলে টেলে দিলি বা কিছু। তো সেই দিন তাড়াহুড়োর চোটে হাতে পার্সটা ধরা, কাঁধে ব্যাগ, পার্সটা ধরা তার কারণ যে আমি দৌড়াচ্ছি, ওই অটোতে উঠে যেতে ব্যাগ খুলে হাতেই নেওয়া পার্সটা। মানে কতটা বোকা ছিলাম বা কতটা আনস্মার্ট ছিলাম, যখন নামছি না, যে ছেলেটা আমার হাত থেকে টেনে নিল, আমি সেই ছেলেটা আমার পাশেই দাঁড়িয়েছিল। মানে আমি যখন মানে এখন যখন মনে পড়ে না, আমার একা একাই হাসি, মানে এরকম কত এক্সপিরিয়েন্স। আমার পাশেই দাঁড়িয়েছিল ছেলেটা, একটা বাচ্চা ছেলে। ওমা, যখন নামছি না ভিড়ের মধ্যে, আমার হাত থেকে না টেনে টেনে নিয়ে নিল ব্যাগটা আমার হাত থেকে। আমি না ভ্যাবার মতো তাকিয়ে আছি, মানে এটা একটা অদ্ভুত। তারপর তো সবাই ভীষণ হাসাহাসি করেছে। এবার ওই ব্যাগটার মধ্যেই তো আমার যা কিছু পয়সা করি, তখন যত সামান্য পয়সা বাড়িতে দেওয়া হতো, মানে খুবই কম, ওই জাস্ট আসা যাওয়ার জন্য, আর একটু কিছু এক্সট্রা। ওটা তো আবার হাত দিতে পারতাম না আমরা, ওটা হাত দিলে সেই পুলিশের গুলির মতো, গুলি যেমন হিসেব করে, আবার ওই টাকাও, আমার সবকিছুর ওইগুলোর সাথে রিলেট করি, যে ওই টাকাটা কেন খরচা করেছি সেটা বলতে হতো। এখনকার দিনের মতো ছিল না, না আমাদের সময়, আজ থেকে অত বছর আগে। তো ছেলেটা আমার, এটাকে পিক পকেট বলবো না কি পকেট বলবো জানি না, আমারই মানে কতটা মানে আনস্মার্ট ছিলাম, মানে চিন্তাই করা যায় না। এই একটা ঘটনা। আর আরেকটা ঘটনা, সেটাও কত বছর আগে, আমার কলেজ শেষ হওয়ার পরপরই ধর আমার বিয়ে হয়ে গেল, আমি আসাম চলে গেলাম। এবার আসামে প্রায় 9 মাস, ধরো 9 মাস বলছি কেন, 10 মাস, মানে 11 মাস 12 মাস অবধি আমি ছিলাম, তারপর তো আমি চলে আসি। ওই 9-10টা মাসে প্রসেনজিৎ সংসার খরচ বাবদ আমাকে একটা টাকা, সব কেনাকাটি করে দিয়ে যেত ট্যুরে যাওয়ার সময়, আর আমার হাতে একটা টাকা দিয়ে যেত, ওইটা কোনো কারণে এটা ওটা খেতে ইচ্ছা করলো বা কিছু। তো ওই টাকাটা না আমার খুব একটা তখন, মানে কোনো কিছু খেতে টেতে ইচ্ছাই করতো না, একা একা থাকতাম তো, কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই ছিল না। মানে এখন মনে পড়লে না, মানে খুব অবাক লাগে, মানে কি অদ্ভুতভাবে জীবনটা সেই সময় কেটেছে। তো সেই সময় ওখান থেকে না 100 টাকা করে। এবার তোমরা এখনকার যারা বাচ্চারা, এখন আমার ভিডিও তোমরা যারা দেখছো, তারা ভাববে যে আন্টি 100 টাকার জন্য এরকম করছে। 100 টাকা আজ থেকে 30 বছর আগে, আমার বিয়ে 30 বছর হয়ে গেল, তো 30 বছর আগে 100 টাকার ভ্যালিউ এখন কিন্তু বেশ অনেকটাই, মানে অ্যাটলিস্ট 600-700 টাকা তো হবেই। তো
ওই 100 টাকা করে আমি প্রত্যেক মাসে একটা আলাদা ছোট্ট একটা পার্টস মতো লম্বা মতো একটা পার্টস ছিল, ওটার মধ্যে জমিয়ে রাখতাম। তো ওটা জমে জমে 9 থেকে 10 মাস, মানে প্রায় বেশ অনেকটা টাকা হয়েছে। তো একদিন এরকম মানে মনে হয় না চোখের সামনে, এগুলো তো আর আমরা পকেট মারি বা পিক পকেট বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এগুলো অভিজ্ঞতা যেগুলো মনে থাকে, মানে ভুলি না। তো খুব ভালোবাসতাম একটি ছোট্ট বাচ্চা মেয়ে। তো আজ থেকে অত বছর আগে, ও ছোট, ওই সময় বাচ্চারা খুব একটা হাতে টাকা পয়সা পেতাম না, আমিও পেতাম না। আমার তো খুব কম, মানে 22-23 বছরের মেয়ে, আর যার কথা বলছি তারও 17-18 বছরের মেয়ে। তো স্বাভাবিকভাবেই হাতে একটু টাকা পয়সা পেলে ভালো লাগে। আর ওর সামনে আমাকে দেখে, নতুন বিয়ে হয়ে গেছি, বেশ তখন তো নতুন বিয়ের সমস্ত জিনিসপত্র, এটা সেটা, একটু লিপস্টিক, আমি যেহেতু লিপস্টিক পরতে ভালোবাসতাম, লিপস্টিকটা বেশ অনেকগুলো মা পাঠিয়েছে, তারপরে পারফিউম, এগুলো ভালোবাসতাম, মানে পারফিউমটা আমি এখনো ভীষণ ভালোবাসি। তো সেগুলো দেখে জানি না কিসের থেকে কার কি শখ হয়। তো ওই মেয়েটি, মানে না তুমি আসো, আমার বর ওখান থেকে উঠে বাচ্চা, আর সব সরিয়ে দিয়েছি, চলে বসে উঠে বাচ্চা, চলে এসো, তোমায় দেখা যাবে না। তো তো যাই হোক, সেই টাকাটা, তো যে যার কথা বলছি নামটা মুখে চলে আসছে, তো সে এসছে আমাকে ডাকতে, বৌদি চলো নিচে যাবো, কেউ এসছে, দেখা করে একসাথে বসে আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, একদম লাঞ্চ করে ফিরবে। আর আমার তো কেউ যদি আমায় বলতো দুপুরে খেয়ে ফিরবে, আমি মানে একেবারে সেই ছিলাম না, কিছু রান্না বান্না করতে পারতাম না, অপেক্ষা করতাম যে কে আমাকে আসতে বলবে। আর তখন ছোট ছিলাম, বেশ অনেকেই ভালোবেসে ডাকতো, দুপুরে বেলার খাওয়াটা আমার বেশ বাইরেই হয়ে যেত বেশিরভাগ। তো সেই নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্সও আছে। তো যাই হোক, সেই আমি ওকে বললাম তুই তাহলে একটু বস, আমি স্নান করে নি, স্নানটা সেরে একটু পুজোর ব্যবস্থা করে সারাদিনের জন্য যাবো, সে বিকেলে ফিরবো। দিয়ে আমরা গেছি, তখন তো আলমারি ছিল না, মানে একটা টেবিল ছিল, সেই টেবিলে একটা ড্রয়ার ছিল, ওই ড্রয়ারের মধ্যে ব্যাগ রাখতাম। আমি বলি না, প্রসেনজিৎ যখন ট্যুর থেকে কিছুই ছিল না, মানে তখন আমরা সদ্য ওখানে গেছি, একটা কেন ওখানে, মানে বেতের খুব, বেতটা ওখানে খুব ভালো, জোরহাট বলে একটা জায়গা থেকে বেতের একটা সোফা আমরা কিনেছিলাম, একটা খাট, মানে টুকটাক সেই সবগুলো ছিল। দিয়ে তারপরে ওই আলমারি কিছু ছিল না, সেই সময় আমরা আলমারি কিনিনি। তো ওই একটা টেবিল, যে টেবিল চেয়ারে বসে প্রসেনজিৎ কাজ করতো, আমি একটু লেখালেখি করতাম, ওইখানে একটা ড্রয়ার ছিল, ওই ড্রয়ারের মধ্যে মানি ব্যাগটা রাখতাম। আমার স্নানটা করে এলাম, এসে ব্যাগটা করলাম, ব্যাগটা নিলাম, চাবিটা নিলাম, নিয়ে ঢম করে বেরিয়ে গেছি, কিছু দেখিনি। তারপর তো আর ব্যাগ দেখার আমার সময়ও হয়নি। তো যখন সম্বিত ফিরলো, সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরলাম, তো দেখলাম ব্যাগে একটি পয়সাও নেই, একটি, আমার যে 9-10 মাসের যে টাকা, একটি টাকা নেই। সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। তো এখন কথা হচ্ছে যে কখন টাকাটা কি সকালে গেছে নাকি কখন গেছে, কেননা সেদিন আমার বাড়িতে কিন্তু যে মহিলা কাজ করতেন, আমার বাড়িতে যে মাসি কাজ করতেন, ওই মাসি আসেননি। তো জানি না, এখনো মানে বিশ্বাস হয় না যে যার কথা বলছি সেই খালি এসেছিল। তো একমাত্র ঈশ্বরই জানেন, আর যে নিয়েছে টাকাটা সে বলতে পারবে। তো এই দুটো ঘটনা আমার জীবনে ঘটেছে। খুঁজে দেখলে হয়তো আরো এরকম অনেক ঘটনা হয়তো থাকবে, কিন্তু এখন আপাতত এই দুটোই মনে পড়লো। আরেকটা হচ্ছে মাথা থেকে চিরুনি পড়ে যাওয়া। এমনি মাথা থেকে চিরুনি পড়ে যাওয়াটা, আমার মা, সবকিছুতেই মায়ের নামটা চলে আসে, কেননা স্বাভাবিক না, মার কাছ থেকে তো সব জেনে বড় হওয়া। মা বলতো মাথা থেকে চিরুনি পড়লে গেস্ট আসে, অতিথি আসে। তোমরা বিশ্বাস করবে না, আমি কিন্তু খুব একটা কুসংস্কার বা এই ধরনের জিনিসপত্র খুব একটা মানি না, আমাকে দেখলেই তোমরা বুঝবে। কিন্তু চিরুনিটা না, বেশ অনেকবার মনে হয় এসছে, একটু নেবে, তো বেশ অনেকবার ওই মাথা থেকে চিরুনি পড়েওছে, এবং সত্যি কেউ না কেউ এসেছে। এটা আমার বিয়ের পরেও আমি দেখেছি, স্পেশালি বিয়ের পর দেখেছি, কেননা তখন একা একা থাকতাম, কাজকর্ম ছিল না, সব জিনিসগুলো না চোখে পড়তো, মানে একটা মানে বি করে মশা ঘুরছে, এত একা, একটা মশা ঘুরলে সেই মশার আওয়াজটাও কানে আসতো। তো চিরুনিটা মাথা থেকে বললো, টপ করে মাথা থেকে বললো, সেটার আওয়াজ, মানে সবকিছু না ট্যালি করতাম। তুমি এখানটায় রাখো, আমি পরে সরিয়ে রাখবো। তো যতবারই দেখেছি চিরুনি পড়েওছে, এবং তখন তো কারোর সাথে শেয়ার করাও ছিল না, একা একা,
ততবার লোক এসেছে। এরকম একবারের কথা বলছি, মাথা থেকে চিরুনি পড়েছে, মনে পড়েছে তার মানে আজকে লোক আসবে। তখন আমি না বসে থাকতাম কেউ আসবে বলে মানে খুশি হতাম, একা একা থাকতাম তো কেউ আসবে বলে ভীষণ খুশি হতাম। তো সেই দিনের কথা বলছি, মাথা থেকে চিরুনি পড়েছে, পরপর বলছি। মজা তোমরা ভাববে বোধহয় যে কি অদ্ভুত ঘটনা, এটা বোধহয় আগে আমি শেয়ারও করেছি। সেবার আমাদের বাড়িতে একটা ছোট্ট পোর্টেবল টিভি কিনে দিয়েছিল প্রসেনজিৎ, যে একা একা থাকি, একটা কেবল লাইন লাগিয়ে টিভিটা কিনে দিয়েছিল, দেখবে। দিয়ে এবার সকালবেলা মাথা থেকে স্নান টান করে এসছি, বেলার দিকে চুল টুল আছড়েছি, চিরুনি পড়েছে, ভেবেছি কেউ আসবে, এই সবগুলো সকালে হয়ে গেছে দুপুরের দিকে। সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে ভগবানের নাম টাম করে টোরে আমি খাটে টিভি চালিয়ে বসেছি। আমার মনে হচ্ছে এটা আমি সবাইকে বলেছি, তোমাদেরও হয়তো বলেছি। দাস্তাক বলে জি টিভিতে একটা ভূতের একটা, তোমরা জানো আমি ভূতের এখনো এতটা বুড়ো হয়ে গেছি, কেউ ভূতের গল্প লাইভে বলছে আমি ঢুকে পড়ি, চিনি না জানি না, ঢুকে পড়ি, গল্প শুনি, মানে এত ভালোবাসি। এই যে আমার বোন আসে না, আমার রূপা আসে যখন, তোমরা রূপাকে সবাই চেনো, রূপা যখন আসে ওর মাথা খারাপ করে দিই, রূপা গল্প বল। ও আমার থেকে মানে আমার মেয়ের মতো, এত ছোট, ওকে আমি বলি রূপা ভূতের গল্প বল, তোর সঙ্গে একই গল্প বারবার বলতে বলি, এত ভালোবাসি, কিন্তু ভয়ও পাই। তো সেই জি টিভিতে দাস্তাক হতো, তখন দেখতাম। দিয়ে এবার ওখানে ভীষণ আলো যায়, মানে 1 ঘন্টা পর ভীষণ মানে আলো যেত ওখানে, কিন্তু নেশা, তখন দেখতাম। এবার দাস্তাক হচ্ছে, ভূতের হতে হতে ঢপ করে আলোটা চলে গেল। এবার আলোটা যে চলে গেল, এতটাই বোকা, এখন এগুলো শিখেছি, সুইচটা যে টিভির বন্ধ করে দেবো সেই সব মাথাতেই নেই। ঘন্টাখানেক এটা ওটা করে, মানে এত খালি, বাইরে বৃষ্টি হচ্ছে, একটা অদ্ভুত ওয়েদার, ভূতের গল্প দেখছিলাম, মাথার মধ্যে ওটা চলছে। তো সন্ধে হয়েছে, রাত্রিবেলা খাবার দাবার, নিজে তো রান্নাবান্না করতে পারতাম না, বেশিরভাগ দিন ওই আমুল স্প্রে পাওয়া যেত আমাদের বাড়িতে, যে পেট ছিল আমাদের, মাকে দেখতাম যেদিন ক্যামির জন্য কোনো রান্না কিছু হতো না, মা রাত্রিবেলা ওকে ওই আমুল স্প্রে, যেটা আমুল মিল্ক পাউডার, ওটা দিয়ে মেখে ওকে খেতে দিত। তো ওটা আমুল স্প্রেটা জানি না তোমরা ভালোবাসো কিনা, আমি খুব আমুল স্প্রে খেতে ভালো, শুধু খেতাম, একটু চিনি দিয়ে শুধু খেতাম। তো রান্নাবান্না কিছুই করতে পারতাম না, বেশিরভাগ দিনই আমি রাত্রিবেলা ওই ক্যামির মতো একটু বাটির মধ্যে করে একটু ভাত বা একটু মুড়ি কিছু নিয়ে একটু আমুল স্প্রে দিয়ে ওইসব খেতাম। তো তো যাই হোক, এই করতে করতে আলো চলে গেছে, আর মনের মধ্যে ভাবছি খিদে একটু পেয়েছে, আলো এলে এটা একটুখানি খাবো, এই সেই করতে করতে ফট করে আলোটা এসে হচ্ছে, আমি বিছানাতে জাস্ট বসেছি, আলোটা এসে হচ্ছে, টিভির দিকে তাকিয়েছি, টিভিটা অন হয়ে গেছে, এবং একটা বিভৎস ভূতের একটা মুখ। তা ভাবতে পারবে না এত ভয় পেয়েছি। তো মানে এখনো মনে পড়ে যে সকালবেলা চিরুনি পড়েছে, আসলে নায়িকা তার খই ভাত একবার আমাদের না ওই হয়েছিল, একটা টপিক হয়েছিল। তো এটা না অদ্ভুত ভাবে আমি মনে করি, তারপর থেকে না আমি সত্যি চিরুনি পড়লে না আবার এই ঘটনাটা মনে পড়ে, যে আমি তো সারাদিন অপেক্ষা করে আছি আজকে কেউ আসবে, আজকে নিশ্চয়ই কেউ আসবে, বেশ গল্প করব, সন্ধে উতরে গেছে, কেউ আসেনি, মনটাও একটু খারাপ। ওই ভূতের ওটা দেখেছি, পরপর ঘটনাগুলো ঘটেছে, আলো চলে গেছে, তারপরে ভূতের মুখটা দেখেছি, তারপরে না অদ্ভুত ভাবে, তোমরা হয়তো ভাববে ছেলে মানুষ, কিন্তু আমি না কানেক্ট করি ওটা, যে চিরুনি পড়েছে, কেউ আসেনি, এই ভূতের মুখটা, আমি ভয় পেয়েছি, এগুলো কানেক্ট করি। তো রাত্রিবেলা ওই একটু ভয় পাওয়ার একটা ব্যাপার হয়েছে, তো এইসব হয়েছে। তো সেটাই বলছি, কোনো জিনিসটা মাথার মধ্যে না, এটা জানি না এটা সুপারস্টিশন কিনা বা কুসংস্কার কিনা, এখন কি করি সেটাও তোমাদের বলছি, কারণ ওটা আমার ফান্ডামেন্টাল জায়গায় ওই ঘটনাটা না আছে, ওই ভয়ের ব্যাপারটা। তোমরা হয়তো ভাববে ও আবার কি ছোটবেলায় হয়েছিল, এখনো কিন্তু থাকে না এক একজনের, তো আমার ওটা আছে, যেই চিরুনি পড়ে এপট করে আমার ওটা আগে মনে পড়তো, মানে ওটাকে ওভার পাওয়ার করার জন্য, যে ভূতের ওইটা দেখে এত ভয় পেয়েছিলাম, অতিথি তো আসেনি, ভয় এসেছিল আমার জীবনে, ওরম একটা ভয় পেয়েছিলাম, একা হাউ করে কেঁদেছি, গায়ে জ্বর এসে গেছে, সেসব হয়েছিল সেদিন রাতে, কেউ তো নেই, একদম একা। তো এখন আমি ওটা দিয়ে বেশ অনেক বছর ওটা আমার ছিল, তারপর ওটাকে আমি ওভার পাওয়ার করেছি। যখন চিরুনি পড়ে কাউকে বলিনি, মানে তখন কাউকে বলিনি, পরবর্তীকালে বুড়ো হয়ে যাওয়ার পর বোধহয় ঘটনাটা বলেছি, আমার মনে হয় রূপারাও জানবে না, মানে আমার মাও হয়তো জানবে না।
তো পরবর্তীকালে নিজেই সেলফ কাউন্সেলিং, নিজে না এইভাবে ভয় পাওয়ার কোনো মানে হয় না করতে গিয়ে যখনই মাথা থেকে চিরুনি পড়ে না, আমি ঠাকুরের কথা ভাবি, ঠাকুর আসবে অদ্ভুত, মানে বাচ্চাদের মতো। তো চিরুনি যেই পড়ে অমনি ভাবি আজকে ঠাকুর আসবে, আজকে আমার বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসবে, এই ভাবতে থাকি। অদ্ভুত। এইটা নিয়েও আমার প্রচুর অভিজ্ঞতা আছে, যেটা সব তো শেয়ার করা যায় না, খুব মুশকিল। বলে না যে মানুষের মনটা হচ্ছে একটা অদ্ভুত, একটা ইমেজারেবল একটা ফিনমেনা, যেটাকে মেজার করা যায় না। মানে এমন, মানে মনটা, এই মনেই ভয় পায়, এই মনেই আবার সাহসী, সব মনে। তো ওই যে ভয়টা না এখন একদম কেটে গেছে। যখনই মাথা থেকে চিরুনি পড়ে আজকে আমার ঠাকুর আসবে, এরকম একটা হয়। তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে তোমাদের প্রচুর কমেন্টস আসছে, কিন্তু এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, হুড়োহুড়ি নানা রকম কাজকর্ম, আমি কমেন্টে না জবাব দিতে পারছি না। তো তোমাদের সবাইকেই বলেছি, যে শিবাঙ্গী বলেছে আমায় যে কমেন্টে যদি জবাব দিতে না পারো একটা লাভ সাইন দিয়ে দেবে। তো আমি ওকে বলছিলাম যে এখন দেখছি সেটাও লাভ সাইন দিতে গেলে আমাকে কমেন্টগুলো পুরো পড়তে হয়, কারণ তোমরা অনেকেই জানো আমার চ্যানেলে অনেক রকম এসছে এর আগে কমেন্টস, না জেনে লাভ সাইন দেওয়াটাও মুশকিল। তো তোমাদের আমি আগেই একটু সরি বলছি, আমি হয়তো ইদানিং খুব একটা কমেন্ট দেখতে পাচ্ছি না বা উত্তর দিতে পারছি না। তোমরা প্লিজ একটু বুঝো, আমি ইচ্ছা করে করছি না, মানে সব দিকটা ম্যানেজ করতে গিয়ে একটু সময়ের হয়ে যাচ্ছে। সময় যেই পাচ্ছি সঙ্গে সঙ্গে দিচ্ছি, একটু লাভ সাইন দিলাম, বা সবটাই তো সময়ের ব্যাপার। তো তোমরা এটা আমাকে একটুখানি সবাইকে বলে রাখলাম। হয়তো ভাবছো যে রঞ্জনাদি উত্তর দিচ্ছে না বা কিছু, এই কারণে দিতে পারছি না। তো যাই হোক, সকলের অভিজ্ঞতা শুনবো বলে বসে রইলাম। আর সকলকে অনুরোধ করব, সুন্দর সুন্দর টপিক দাও। জীবনভিত্তিক টপিক তো আমরা সবসময় শেয়ার করি, একটু অন্য ধরনের, একটু মানে কি বলবো, আউট অফ দ্য ওয়ে, মানে যেটা আমরা জেনারেলি শেয়ার করি না বা কিছু, এই ধরনের মাথা খাটিয়ে, তাহলে আমাদের শুনতেও ভালো লাগবে, আর ভিতর থেকে না অনেক কিছু বেরিয়ে আসে, পুরনো ঘটনা বা কিছু। তো সবাইকে বললাম, খুব ভালো থেকো সকলে। আজকে মহারাষ্ট্রের নতুন বছর, গুড়ি পাড়ওয়া, আর আমাদের যে অরিজিনাল যে দুর্গাপুজো আমাদের এখানে, মানে বাংলায়, সেই নবরাত্রির আজকে কিন্তু প্রথম দিন। তো খুব সুন্দর দিন। ভগবানের কাছে যার যা চাওয়ার, মায়ের কাছে আমরা চাই, চলো সবার মনোকামনা মা পূর্ণ করুক। তবে হ্যাঁ, যেটা সবসময় বলি, যা কিছু পূর্ণ করতে গেলেই আমাকে কিন্তু নিজেকে ঠিক হতে হবে। তবে মা রেডি, মা একেবারে দেবে বলে মা রেডি না। আমাদেরই ভুলভ্রান্তি, আমরাই ভয় পাই, আমরাই ডাউট করি, আমরাই মানুষের নামে বাজে কথা বলি। তো সেগুলো সব ছেড়ে আমরা মায়ের কাছে চলো, প্রার্থনা করি যাতে মা আমাদের কাছে ইজিলি আসতে পারেন, মার আশাতে যেন কোনো বাধা না থাকে। তো খুব ভালো থেকো তোমরা সকলে, আবার কালকে দেখা হবে।